বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। সুদীপ্ত অনেক দিন ধরেই প্ল্যানিং করে সেই স্থানে যাওয়ার জন্য, কিন্তু তার সময় হয়ে উঠছিল না বলে সে যেতে পারছিল না। আজকে সুদীপ্ত সেইখানে যাবে বলে আগের থেকেই জায়গাটার সম্বন্ধে সব কিছু জেনে নেয় অনলাইনের মাধ্যম দ্বারা। প্রায় অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর পর সুদীপ্ত গাড়িটাকে নিয়ে প্রবেশ করে জঙ্গলের রাস্তায়। জঙ্গলের কিছুটা পথ অতিক্রম করে তারা। আচমকাই তাদের গাড়ির কাছের ওপরে একটা বীভৎস আকৃতির মরা বাদুড় এসে পড়ে। সুদীপ্ত গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে এবং গাড়িটাকে ধাক্কা লাগে জঙ্গলের গাছের সাথে। তারা দুইজনেই সেই স্থানে অজ্ঞান হয়ে যায়। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্টস অ্যাবাডন। কলকাতা ব্যস্ত শহর, চারিদিকে যানবাহনের শব্দে গোটা শহরটা বেজে উঠেছে। শহরের মানুষজন নিজের কাজে ব্যস্ত। এই ব্যস্ত শহরেরই কোণে বাস করে সায়ক। সায়ক খুবই শান্ত মনের মানুষ। সারাদিন বাড়িতে একলা থাকতো সে, আর ছবি আঁকা নিয়ে ব্যস্ত থাকতো। এইরকমই একদিন বিকেলবেলায় সায়ক একলা বাড়িতে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল। হঠাৎ তার বাড়ির কলিং বেলটি বেজে ওঠে। সায়ক যায় গেটটি খুলতে। সায়ক গেটটি খুলতেই দেখে অপর প্রান্তে তার পিস্তত দাদা সুদীপ্ত এসেছে। তখন সায়ক বলে ওঠে, আরে তুই আয় আয়, ঘরের ভেতরে আয়। আসছি। মা আমি বাড়িতে নেই? না, মা বাবা দিদার বাড়িতে গেছে। আসলে দিদার শরীরটা খারাপ ছিল তো তাই। ও, তার মানে বাড়িতে তুই এখন একলা? হ্যাঁ রে, বাড়িতে এখন আমি একলাই। বুঝলাম। শোন, যেটা বলার জন্য এসেছিলাম, আজকে রাতে একটু বেরাবো, তুই আর আমি। কোথায় যাব? সে নয় বেরানোর সময়ই দেখতে পারবি। ঠিক আছে, তাহলে কখন বেরোবি? এই ধর না 10:30টার পর। ঠিক আছে, আমি তাহলে রেডি হয়ে থাকবো। ঠিক আছে, আমি তাহলে আসি। সাবধানে যা। এরপর সুদীপ্ত চলে যায় সায়কের বাড়ির থেকে এবং সায়ক নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সময় কাটে, সন্ধে গড়িয়ে নেমে আসে রাত্রি। সময় তখন 10:30। সুদীপ্ত নিজের গাড়ি নিয়ে পৌঁছে যায় সায়কের বাড়ির নিচে। গাড়ির হর্নের শব্দ করে সায়ককে ডাকে সুদীপ্ত। সায়ক বেলকনি দিয়ে বলে ওঠে, দাঁড়া আর 5 মিনিট দাঁড়া, আমার হয়েই গেছে। আরে তাড়াতাড়ি নিচে নাম, রেডি হয়ে যাচ্ছে তো। এরপর তারা দুইজন মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ির মধ্যে বসে সায়ক সুদীপ্তকে বলে ওঠে, সত্যি করে বলতো আমরা কোথায় যাচ্ছি? আরে কিছুদিন ধরেই ভাবছিলাম কোথাও ঘুরতে যাব, কিন্তু সময় হচ্ছিল না বলে বেরাতে পারছিলাম না, তাই আজ বেরিয়েছি। সবই তো বুঝলাম, কিন্তু যাবিটা কোথায়? এই তো কোলাঘাটের দিকেই যাব। এত রাতে? আরে চল না, ওইখানে হাই রোডের পাশে নাকি একটা ক্রিয়েচার দেখা গিয়েছিল কয়েকদিন আগে, তাই ভাবলাম আমরাও দেখে আসি সত্যিই কি আছে ওখানে। তুই পাগল নাকি? বেকার বিপদ টেনে আনার কি দরকার আছে বলতো? আরে বোকা, বিপদের কি আছে, আমি আছি তো তোর সাথে। সুদীপ্ত অনেক দিন ধরেই প্ল্যানিং করে সেই স্থানে যাওয়ার জন্য, কিন্তু তার সময় হয়ে উঠছিল না বলে সে যেতে পারছিল না। আজকে সুদীপ্ত সেইখানে যাবে বলে আগের থেকেই জায়গাটার সম্বন্ধে সব কিছু জেনে নেয় অনলাইনের মাধ্যম দ্বারা। প্রায় অনেকক্ষণ ধরে গাড়ি চালানোর পর সুদীপ্ত গাড়িটাকে নিয়ে প্রবেশ করে জঙ্গলের রাস্তায়। জঙ্গলের কিছুটা পথ অতিক্রম করে তারা। আচমকাই তাদের গাড়ির কাছের ওপরে একটা বীভৎস আকৃতির মরা বাদুড় এসে পড়ে। সুদীপ্ত গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে এবং গাড়িটাকে ধাক্কা লাগে জঙ্গলের গাছের সাথে। তারা দুইজনে সেই স্থানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরে আসে। সুদীপ্ত এবং সায়ক গাড়ির থেকে বাইরে বেরিয়ে আসে। সুদীপ্ত সায়ককে বলে ওঠে,
কী রে, ঠিক আছিস তো? হ্যাঁ রে, ঠিক আছে। সেই রকম কিছু হয়নি আমার। তুই এক কাজ কর, তুই কাউকে ফোন কর, বা এক কাজ কর, লোকাল থানায় কল লাগা। হ্যাঁ দাঁড়া, করছি। ফোনে তো নেটওয়ার্ক আসছে না ঠিক করে, কি করবো এবার? এই জন্য তোকে বারবার বলেছিলাম, কোনো দরকার ছিল না এখানে আসার। আরে রাগ করছিস কেন? আমি কি ইচ্ছে করে করেছি? তুই একবার তোর ফোন দিয়ে কল কর। আরে আমার ফোন তো কখনই ডেড হয়ে গেছে। চল দেখি, সামনে যদি কাউকে পাই সাহায্যের জন্য তাহলে খুব ভালোই হতো। তারপর তারা দুইজনে মিলে সেই অচেনা জঙ্গলের ভেতরে প্রবেশ করে। চারিদিকে পোকামাকড়ের শব্দে ভরা। গাছপালায় জংলি পাখিদের উপস্থিতি এবং তাদের শব্দ জঙ্গলটাকে রূপান্তর করছে ভৌতিক পরিবেশে। আশেপাশের আবহাওয়া কেমন যেন ভয়াবহ রূপ ধারণ করেছে। গ্রীষ্মকাল হওয়া সত্ত্বেও কেমন অজানা শীতলতা তাদেরকে যেন গ্রাস করছে সেই স্থানে। তাও তারা দুইজন বুকে সাহস নিয়ে এগিয়ে যেতে থাকে সামনের দিকে। কিছুটা পথ অতিক্রম করার পর তাদের কানে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে। তারা শুনতে পারে একটা অদ্ভুত গলার শব্দ। তারা দুইজন মিলে সেই শব্দের দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎ তারা দেখতে পারে তাদের চোখের সামনে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি উপস্থিত রয়েছে। তারা বুঝতে পারে সেই বাড়ির ভেতর থেকেই সেই বীভৎস অদ্ভুত রকমের আওয়াজটি ভেসে আসছে। তখনই সুদীপ্তর মনে এক আলাদাই কৌতূহল ভেসে আসে। সুদীপ্ত সায়ককে বলে ওঠে, শব্দটা শুনলি সায়ক? মনে হয় বাড়িটার ভেতর থেকে কিন্তু শব্দটা আসছে। হ্যাঁ ঠিকই বলেছিস, চল একবার গিয়েই দেখা যাক। এরপর তারা সেই শব্দটিকে অনুসরণ করে সেই বাড়িটার দিকে এগোতে থাকে। বাড়িটার সদর দরজায় এক বড় তালা ঝুলতে দেখে তারা। তারা কিভাবে ভেতরে ঢুকবে বুঝে উঠতে পারছিল না। তখনই তারা আশেপাশের দিকটা দেখতে থাকে। হঠাৎ তাদের চোখে পড়ে তাদের থেকে কিছু পা এগিয়ে গিয়েই এক বড় মাটির গর্ত। তারা সেইখান থেকে খুঁজে পায় এক গুপ্ত রাস্তা। তারা সেই রাস্তাটি ধরে বাড়ির ভেতরে প্রবেশ করে। তারা পৌঁছিয়ে গিয়ে দেখে বাড়িটির ভেতরে চারিদিকে কালো অন্ধকারে ঘেরা, কিছুই ঠিক করে দেখা যাচ্ছে না। তারা লক্ষ্য করে শব্দটি ক্রমশ বেড়েই চলেছে। ঠিক তখনই সুদীপ্ত সায়ককে বলে ওঠে, তোর কাছে দেশলাই আছে? হ্যাঁ আছে, কিন্তু কি করবি দেশলাই নিয়ে? দেশলাইটা দে, দেখতেই পারবি কি করি। সুদীপ্ত দেশলাইটা নেয় সায়কের কাছ থেকে এবং নিজের পকেট থেকে রুমাল বার করে। পাশে পড়ে থাকা কাঠের টুকরের মধ্যে নিজের রুমালটাকে জড়িয়ে আগুন জ্বালিয়ে মশাল তৈরি করে সে। মশাল নিয়ে তারা বাড়িটির ভেতরে ঘুরতে শুরু করে। ঘুরতে গিয়ে তাদের চোখে পড়ে মশালের আলোয় একটা বন্ধ দরজা। তারা সেই দরজার সামনে যায়। দরজার নিচের অল্প ভাঙা স্থান দিয়ে তারা ভেতরে কি হচ্ছে দেখতে যাবে কি সুদীপ্ত চোখের সামনে একটা রক্তাক্ত চোখ এসে উপস্থিত হয়। সুদীপ্ত ভয়ে পেছনে সরে যায়। সুদীপ্ত সিদ্ধান্ত নেয় এক্ষুনি তারা সেই স্থান থেকে বেরিয়ে যাবে। তারা দুইজনে সেই স্থান থেকে বেরোতে যাবে কি দরজার সামনে রাখা পুরনো আলমারিতে ধাক্কা লেগে সায়কের পা মুচকে যায় এবং সায়ক সেইখানেই পড়ে যায়। তখনই সুদীপ্ত সায়ককে বলে ওঠে, কিরে কোথায় লাগলো তোর? আরে ভাই দেখ না ভাই, পায়ের মধ্যে বিভৎস জোরদার লেগেছে ভাই। দে দে হাতটা দে, আর ওট ওট, চল চল চল, এখান থেকে বেরোতে হবে, চল চল চল। তারা সেইখান থেকে বেরোতে যাবে কি আচমকাই তাদের চোখের সামনে সেই অদ্ভুত প্রাণীটি চলে আসে। প্রাণীটি লম্বায় 8 ফুট, অর্ধেক মানুষ এবং অর্ধেক ঘোড়ার মতো রূপ তার। পিঠের মধ্যে বড় বড় ডানাও আছে তার। মাথায় একজোড়া শিং, কি ভয়ানক মুখ, মুখ থেকে কাঁচা রক্তের লালা বেরোচ্ছে। তারা ভয়ে পাশের একটা ঘরের ভেতরে ঢুকে যায় আর দরজা দিয়ে দেয়।
দরজার অপর প্রান্তে সেই প্রাণীটি ক্রমশ দরজা খোলার চেষ্টা করতে থাকে। অপরদিকে সুদীপ্ত এবং সায়ক দরজার পেছনে রাখা বাটামটা তুলে দরজায় লাগায়। দরজা ধরে রাখারও চেষ্টা করে তারা। হঠাৎ কিছুক্ষণ পর থেকেই সব কিছু শান্ত হয়ে যায়। আচমকাই প্রাণীটা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সায়কের পা ধরে টানতে শুরু করে বাইরের দিকে। ঠিক তখনই সুদীপ্ত কি করবে বুঝে উঠতে না পেরে তার হাতে থাকা মশালটা সেই প্রাণীটির গায়ে ছুঁড়ে ফেলে। আগুনের ফলে সেই প্রাণীটা আস্তে আস্তে সায়ককে ছেড়ে পেছনের দিকে সরে যেতে থাকে। সুদীপ্ত সায়ককে তুলে পাশের জানলা দিয়ে নিচের দিকে নামতে শুরু করে। অপরদিকে সেই মাঝরাতে সুদীপ্ত সেই মশালের আগুনে সারা বাড়ি পুড়তে শুরু করে। সেই প্রাণীটা সে বাড়ির বাইরে বের হওয়ার জন্য চেষ্টা করতে থাকে। অপরদিকে সুদীপ্ত ও সায়ক নিজের গাড়ির দিকে দৌড়ে যায়। গাড়ির ভেতরের দিকে ঢোকে। সুদীপ্ত গাড়ি চালু করার চেষ্টা করতে থাকে। হঠাৎ তারা খেয়াল করে সেই প্রাণীটির শব্দ আবার তাদের কানে বেজে আসছে। সেই প্রাণীটা তাদের গাড়ির পেছনের দিক থেকে দৌড়ে আসছে তাদেরকে মারার উদ্দেশ্যে। সেই মুহূর্তেই সায়ক সুদীপ্তকে বলে ওঠে, আরে কি করছিস, তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট কর রে। আরে স্টার্ট করার চেষ্টা করছি তো, দাঁড়া। আরে তাড়াতাড়ি কর। আচমকাই গাড়ি স্টার্ট নিয়ে নেয়। সুদীপ্ত গাড়ি নিয়ে সেখান থেকে বেরোতে যাবে কি সেই প্রাণীটা বীভৎস আওয়াজ করে গাড়িটার উপরে ঝাঁপিয়ে পড়ে। সুদীপ্ত ফুল স্পিডে গাড়িটা চালাতে থাকে। সেই প্রাণীটা তার হাত দিয়ে সুদীপ্তর গলা চেপে ধরে। সুদীপ্ত গাড়ির টাল সামলাতে না পেরে জঙ্গলের পাশের একটা পুকুরের মধ্যে গাড়ি নিয়ে পড়ে যায়। সেইখানেই শেষ হয় তাদের অভিযান। Black Invention. নমস্কার বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়েও দেবেন। দেখা হচ্ছে আবারও শনিবার ঠিক রাত 11টা 11।